নিশিকান্ত মজুমদারের পুরো আটচালায় অনেক লোকের কোলাহল সেদিন শোনা যাচ্ছে। সন্ধ্যের গল্পের আসরে আজ গল্প হচ্ছিল প্রেত চর্চা নিয়ে, সেই নিয়েই এত কোলাহল। আরে দোদর, ওইসব ভূত টুত কিছুই হয় না, ওসব কেবলই বুঝলো কি, আর কিছুই নয়। না হে না, ওনাদের এমন অশ্রদ্ধা করো না। কে বলতে পারে ওই সামনের বেল গাছে কোনো ব্রহ্মদত্তি আছে কিনা। ওরে বাবা রে, রাম 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 রাম। ঠিক এমন সময় দেখা গেল খড়মের ঠক ঠক শব্দ করতে করতে কে যেন সেদিকেই এগিয়ে আসছে। জমাট বাঁধা অন্ধকারে মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। হঠাৎই একটা দমকা হাওয়ায় দালানের লণ্ঠনগুলো নিভে গেল সবকটা। কই কই সব এসে গেছো নাকি হে? ওরে নরেশ, এত আধার কেন বাপ? হ্যারিকেনগুলি জেলে দে সব। সবাই তো কখন এসে গেছে খুড়ো, আপনারা আজ আসতে এত দেরি হলো যে? হ্যাঁ রে, আমি তো এখানে ছিলুম না বাছা। ছেলে বউ সব জোর করে নিয়ে গেছিল ঘুটিং ডাঙায়। বলো কি হে, ঘুটিং ডাঙা সে আবার কোথায়? সেরকম বিদঘুটে নাম বাপের কালে তো শুনিনি কখনো। তা আমিও কি শুনেছি আগে। ছেলে শহরে কাজ করে, সেখানেই নাকি কার মুখে শুনেছে ঘুটিং ডাঙার রাজবাড়ির কথা। জায়গাটা বর্ধমানের অধিক, কিন্তু আর বলো কেন, সেইখানে গিয়ে ভূতের পাল্লায় পড়েছিলুম। হ্যাঁ ভূত? সে কিরকম? কি বলো কি ভূত? শুনি শুনি। না গো, আমি আজ উঠি বুঝলে, অমন অনাছিত্রী কথা শুনতে বাবু আমার মোটে ভালো লাগতেছে না। ওরে হারান, এত লোক থাকতেও তুমি ভয় পাচ্ছ কেন? শোনোই না কি হলো সেদিন। বসো বসো, সেখানে বসো। সেই বয়সে সমতলা হলে কি চলে? পাছে নিজের আরও অপমান হয় এই ভেবে কাঁচু মাচু মুখে হারানখুড়ো বসে রইলেন। না না, এমন অদ্ভুত জায়গায় আর যাবো না বাপু, বুড়ো হাড়ে আর জোর পাইনে। এইভাবে বললে হবে না বাবা, আপনাকে যেতেই হবে। আমরা অনেক আশা নিয়ে এবার এসেছি, আর তাছাড়া এখানে আপনি একা একা থাকেন, একটু বেরিয়ে এলে আপনারও ভালো লাগবে বাবা। তোমরাই জান না বাপু, সেই বুড়োকে নিয়ে আবার কেন এত টানাটানি করছো? এ চলে না বাবা, তুমি সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে। এরপর আর না করতে পারলুম না। আমরা তিনজনে রওনা দিলুম ঘুটিং ডাঙা রাজবাড়ির উদ্দেশ্যে। তা যাবেন কোনে কর্তা? ঘুটিং ডাঙায় রাজবাড়ি ঘাটে যাবো, যাবে? তা যাব না কেন কর্তা, ছুটে আসেন ছুটে আসেন। আমরা নৌকোয় চেপে বসতেই নৌকো ছেড়ে দিল। আমরা ছইয়ের ভিতর গিয়ে বসলুম। মনে মনে ভাবলুম, ছেলে আর বৌমা জোর করে না নিয়ে এলে এই মনোমুগ্ধকর প্রকৃতির শোভা আমার আর তেমন বুঝি দেখাই হতো না। মাঝি দাঁড় বেয়ে চলেছে সামনের দিকে মুখ করে। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকো একটা ঘাটে এসে ঠেকলো। এই যে চলে এসেছি, নামেন কর্তা নামেন, আর দেখে নামবেন। সেই ঘাটের নামই ঘুটিং ডাঙা। আর আর ওই ওই যে দেখতেছেন না, ওই হলো ঘুটিং ডাঙা রাজবাড়ি। এ কেমন আধারি জায়গা বাবু, ঠিক সুবিধে লাগছে না। এখানে কি কেউ থাকে নাকি? পুরো রাজবাড়িতে কি আর মানুষ থাকে বাবু যে আলো জ্বেলে রাখবে? আধার তো হবেই, আর আধারে যারা থাকার তারা ঠিকই আছে। যান যান, দেখে আসুন। আমরা পথ চলতে লাগলুম। শুকনো পাতার উপর দিয়ে খেতে চলেছি। খস খস শব্দ উঠছে। সেদিকটায় ঘন গাছপালার জঙ্গল, লোকজনের যাতায়াত বিশেষ নেই তা বোঝাই যাচ্ছে। এরপর মিনিট 10 হাঁটার পর অবশেষে আমরা পৌঁছলুম সেই ঘুটিং ডাঙা রাজবাড়িতে। প্রকাণ্ড সিংহ দরজায়
মোটা তালা লাগানো ছিল একখানা। ভাবলুম এত দূর আসা বুঝি বৃথাই গেল। আমার ছেলে এগিয়ে গিয়ে তালাটা ধরে হ্যাঁচকা একটা পান দিতেই ঘুট করে খুলে গেল তালাটা। একবারই মরছে পড়া তালা, হাত দিতেই কেমন করে খুলে গেল দেখলে? মনে হচ্ছে যেন ইচ্ছে করে কেউ আলগা করে ঝুলিয়ে রেখেছে। ও গো, ভেতরে কি না গেলেই নয়, কেমন গাটা ছমছম করছে আমার। আরে ধুর, ভেতর ডিম একটা, চলোই না, কি হবে? সেই বিশাল ফাঁকা জায়গায় অশরীরের মতো দাঁড়িয়ে রয়েছে কয়েকটা পাথুরে মূর্তি, পরীর আকারে তৈরি তাদের চেহারা। আমরা এগোতে থাকলাম, মুখে কোনো কথা নেই আমাদের। সামনেই দেখা গেল সারি সারি সিঁড়ি। সেই সিঁড়িগুলো কোথায় উঠে গেছে আমরা কেউ জানি নে। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল সারি সারি দেওয়া অনেকগুলো ঘর পরপর। আচ্ছা বাবা, তুমি ওদিকটাই কি দেখো তো, আর আমি ওপাশে চাই। আজ রাতটা থাকার মতো একটা ঘর জোগাড় করলেই হলো। আমি এগিয়ে চললাম সেই লম্বা বারান্দা দিয়ে। নিখিল বা বৌমা মিনতি, কারো কোনো সাড়া শব্দ নেই। আমি নিখিলের নাম ধরে ডাকলাম বেশ কয়েকবার। নিখিল, ও নিখিল, বাপ কোথায় তোরা? কারো কোনো সাড়া শব্দ পেলাম না। বাইরে তখন গাঢ় অন্ধকার, পরপর অনেকগুলো ঘর। সবকটা পেরিয়ে আমি এগিয়ে যেতে লাগলাম। নিখিল, বাপ আমার, কোথায় গেলি তুই? চোখে যে কিছুই ঠাহর করতে পারছি না। শেষের ঘরটার সামনে দাঁড়াতেই আমি থমকে গেলাম। ততক্ষণে চোখ শুয়ে এসেছে আমার। সেই শেষের ঘরে অন্ধকারের মধ্যে দেখলাম একটা নারী মূর্তির অবয়ব। তার চুলগুলো খোলা, সন্ধ্যার বাতাসে যেন এলোমেলো ভাবে উঠছে সেগুলো। কে কে ওখানে? বৌমা, বৌমা তুমি? বৌমা, লন্ঠনটা জ্বালাও দেখি মা। আমি আমি বুড়ো মানুষ, এতক্ষণ অন্ধকারে কিছুই ঠাহর করতে পারছি না। এই কথা শোনা মাত্র সেই ছায়া মূর্তিটা খলখল শব্দে হেসে উঠল। কে কে আছে? কে কে ওখানে? কে? হঠাৎ বৌমার ব্যাকুল কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছালো। বাবা, বাবা, কোথায় কোথায় আপনি বাবা? আমার তাড়াতাড়ি সেই কণ্ঠস্বর লক্ষ্য করে এগোতেই দেখলাম নিখিল আর বৌমা লণ্ঠন হাতে আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। আমি টান ভয়ে ওদের দিকে এগিয়ে গেলাম। তুমি তুমি এদিকে কি করছিলে বাবা? আমি আর মিনতি সেই কতক্ষণ তোমাকে খুঁজছি, কতবার ডাকলাম তোমাকে, তুমি শুনতে পারোনি? না রে বাবা, শুনতে পাইনি কিছু। কিন্তু কি হয়েছে নিখিল? এত এত অস্থির লাগছে কেন তোকে? কিছু কিছু দেখেছিস নাকি তুই? এই এই বাড়িটাই কিছু আচ্ছা বাবা, আমাদের আমাদের পিছু নিয়েছে কিছু। এই বাড়িটায় নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ বাবা, ওদিকে বারান্দায় আপনার মতো কাউকে দেখলাম। এর সঙ্গে একজন যুবতী, তার নপুর পড়া পায়ের আওয়াজে সারা বাড়ি ছমছম করছে। তবে তবে আমি যা দেখলাম তাই কি সত্যি? ওটা ওটা কি ছিল? তবে কি ছিল ওটা? নিখিল কি দেখার কথা বলছে? কি দেখার কথা বলছে? হঠাৎ একটা শব্দ শোনা গেল। ও কি? ওটা জলের শব্দ শোনা যাচ্ছে না? সেই পাথুরে মূর্তিগুলো, ওদিক থেকে আসছে শব্দটা। সে কি? কিন্তু ওদিকটা তো কোনো জল নেই। চলো একবার দেখি। বাবা
আমাদের সঙ্গে থাকো, অন্য কোথাও যেও না। জায়গাটা ভারী অদ্ভুত বাবা। এখানে এদের আসা উচিত হয়নি, একদম উচিত হয়নি। এরপর একসাথে সেই পাথুরে মূর্তিগুলোর দিকে গেলাম আমরা। অবাক চোখে চেয়ে দেখলাম সবকটা পাথুরে মূর্তি থেকে অঝোর ধারায় জল পড়ছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, হে কি অদ্ভুত কাণ্ড! হে তুই আমাদের কোথায় আনলি বাবা নিখিল, কোথায় আনলি? ওগো, এখনো রাত গভীর হয়নি। এখান থেকে চলো বেরিয়ে যাই। স্টেশন পর্যন্ত গেলে কোনো না কোনো ট্রেন পেয়ে যাব। সেই ভালো, চলো এখান থেকে ফিরে যাই, চলো তাড়াতাড়ি চলো। কিন্তু এ কি, বড় দরজাটার সামনেই গিয়ে দেখি সেই ভাঙা দরজাটা নতুনের মতো যেন ঝকঝক করছে। দরজার পাশে মশাল হাতে প্রহরীরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের দেহে প্রাণ নেই। বুঝলাম ওরা আমাদের বেরোতে দেবে না। বাবা, প্রাসাদে ফিরে চলো। সকাল হোক, কিছু একটা ব্যবস্থা করে যাবে। চলো মিনতি, চলো আর দেরি করো না, চলো। অগত্যা আমরা নিখিলের পিছু নিলাম। আমি আর বৌমা আতঙ্কে একেবারে বোবা হয়ে গেছি। আমাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। বাইরে ঘন অন্ধকারে শো শো করে বাতাসের শব্দ কানে আসছে। বুঝি ঝড় উঠবে আজ রাতেই। দূরে একটা পেঁচা ডাক দিতে দিতে মাথার উপর দিয়ে উড়ে গেল। আমরা তিনজনে সেই পাথুরে মূর্তির রাস্তা পেরিয়ে সিঁড়ির প্রথম ধাপে উঠতেই সেই জল পড়ার শব্দ একেবারে থেমে গেল। আমরা অবাক হয়ে পিছনে তাকালাম। দেখলাম সব কটা মূর্তি আর আগের ভঙ্গিতে নেই। তাদের হাত পায়ের ভঙ্গিমা পরিবর্তিত হয়েছে। বৌমা ছেলে মানুষ ও ভয়ার্ত কণ্ঠে বলল, বাবা, আপনি কিছু বুঝতে পেরেছেন? কি বোঝার কথা বলছো বৌমা, কি বোঝার কথা বলছো? ওই মূর্তির চোখ দুটো কেমন জ্বলছে, দেখুন। আমি সেদিকেই দেখতে যাব, এমন সময় নিখিলের তীব্র চিৎকার শুনতে পেলাম। নিখিল প্রায় হামাগুড়ি দিয়ে সামনের ঘর থেকে বেরিয়ে আসছে, মুখে অসম্ভব রকমের ভয়ের ছাপ। তোমরা পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও, নয়তো কেউ বাঁচবে না। বাবা, বৌদি, পালিয়ে যাও এখান থেকে। এরপর দেখলাম কে যেন ওকে অন্ধকার ঘরের ভেতর টেনে নিয়ে গেল, আর আমাদের সামনেই সেই দরজাটা বন্ধ হয়ে গেল। এখান থেকে যে করেই হোক বেরোতে হবে বৌমা, বেরোতে হবে। বৌমার কোনো কথা আমি শুনতে পেলাম না। আমি বারবার ওর নাম ধরে ডাকতে লাগলাম। বৌমা না, বললা না, মিনতি, আমার কোথায় গেলি মিনতি? কিন্তু কোনো সাড়া পেলাম না। ধীরে ধীরে আমার চোখের সামনেই ফুটে উঠল এক নারী মূর্তি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই নারী কণ্ঠস্বর বলে উঠল, সুরেন্দ্রমোহন, এতদিন, এত কাল, এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি আমি। আজ তুমি এলে। কি দেখতে এসেছো তুমি? আমার রূপ যৌবন কোনো কিছুই যে আজ আর নেই। এত বছর ধরে তোমার অপেক্ষা করতে করতে সব কিছু যে হারিয়ে গেছে সুরেন্দ্রমোহন। কে তুমি? আর কেই বা সুরেন্দ্রমোহন? আমার নাম শৈল চক্রবর্তী। বারপের গ্রামে আমরা থাকি। আমার ছেলে আর বৌমা কোথায় আমার ছেলে আর বৌমা?
তোমাকে চিনতে আমার একটু ভুল হয়নি সুরেন্দ্রমোহন। তবে আশ্চর্যের বিষয় এই যে এত বছর পরেও তুমি একই রকম রয়ে গেছো। আমার তখন মনে পড়ল সিংহ দরজা দিয়ে ঢোকার পরে ফ্রেমে বাঁধানো কয়েকটা ছবি চোখে পড়েছিল। একটা ছবির নিচে লেখা ছিল সুরেন্দ্রমোহন। বৌমা সেই ছবি দেখে বলেছিল, এই রাজা সুরেন্দ্রমোহনকে তো দেখছি একেবারে আপনার যুবক বয়সের মতো দেখতে লাগছে। কি জানি এটা হয়তো আপনার পুনর্জন্ম। তবে বৌমার সেই কথাই কি সত্যি হলো? তুমি তুমি কে? আর আর আমাদের কেন তুমি ক্ষতি করতে চাইছো? কি কি চাও তুমি? কি চাও? আমি আমি কি আমি তোমার রূপমতি গো। রাজমহলে সারা রাত তুমি আমার নাচ দেখতে, আমার রূপে দিওয়ানা ছিলে তুমি। মনে পড়ে আমাকে নেশার ঘরে আংটি পরিয়ে বলেছিলে, রূপমতি, এই রূপমতি, আজ থেকে তুই আমার রানী, তুই আমার সব, আমার দিলের একমাত্র মেহবুবা তুই, আমার জান জাহান একমাত্র তুই। তোকে আমি বিয়ে করতে চাই রূপমতি। তুই মানা করিস নে, একবার সম্মতি দিয়ে দে, দেখবি তোতে আমাতে কত ভালো থাকবো। আমি তখন 17-18 যুবতী। আমার চোখে তুমি জীবনের স্বপ্ন এঁকে দিয়েছিলে সেদিন। এর কিছুদিনের মধ্যেই তোমার আমার সম্পর্কের কথা জানতে পারল তোমার মা রানী হৈমবতী। আমি তখন মন্ত্রমুগ্ধের মতো সেই নারী মূর্তির কথাগুলো শুনে চলেছি। এরপর তোমার মা আমাকে ডেকে পাঠালো। আমাকে তিরস্কার করে বলল, নাচমহল থেকে রাজমহলে উঠে আসার খুব শখ হয়েছে দেখছি তোর। আমি তোমার দেওয়া আংটি তোমার মাকে দেখালাম। রানীমা আংটি দেখে চিনতে পারলেন। তারপর সেই আংটি আমার আঙুল থেকে খুলে নিলেন আর বললেন, এই আংটি তুই চুরি করেছিস, জানিস এই কথা যদি কেউ জানতে পারে তোকে প্রাণে মেরে ফেলবে। ভেবেছিলি আমার ছেলেকে বদনাম করে রাজরানী হবি। দূর 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 হ এখান থেকে, দূর হয়ে যা পোড়া মুখী। কাল সকালে উঠে এই বাড়ির ত্রিসীমানায় তোকে যেন না দেখি। আমি কাঁদতে কাঁদতে নাচমহলে ফিরে গেলাম। ওই যে নিচে সব শেষের ঘরটা, ওটাই ছিল নাচমহল। তারপর ওই নাচমহলে সেদিন রাতেই লজ্জায় অপমানে আমি নিজেকে শেষ করে দিই। পরদিন তুমি এসেছিলে সুরেন্দ্রমোহন, কিন্তু তখন সব শেষ। আজ তোমাকে দেখেই আমি চিনতে পেরেছি, তুমি আমার সেই হারিয়ে যাওয়া সুরেন্দ্রমোহন। এখন এখন আর দেরি করো না, এখনই ভোরের আলো ফুটবে। তুমি এসো, এসো আমার সাথে। তা হয় না রূপমতি, আমার ছেলে বৌমা রয়েছে, পোড়া ছাড়া ভরসা করার মতো কেউ নেই আমার। ওদের তুমি মুক্তি দাও। আমার হয়তো আবার অন্য কোনো জন্মে তোমার সঙ্গে আবার দেখা হবে, তুমি অপেক্ষায় থাকো। কিন্তু এ জন্মে আমাদের মুক্তি দাও রূপমতি, এ জন্মে আমাদের মুক্তি দাও। কি কি বললে? যাবে না তুমি? আমার সাথে যাবে না? আবার আবার ধোকা দিলে আমায়। বেঁচে থাকার এত লোভ তোমার? তাহলে দেখো দেখো কি হয়।
সঙ্গে সঙ্গে দেওয়ালে ফাটল ধরার শব্দ শুনতে পেলাম। তারপরেই বিকট শব্দ করে মাথার উপরের ছাদটা ভেঙে পড়ল আমার শরীরের উপর। রূপমতির খিলখিল হাসির শব্দ রাজবাড়ির অলিন্দে অলিন্দে ধাক্কা খেতে লাগলো। এই বলেই শৈলখুড়ো সেদিনের মতো গল্প থামালেন। হঠাৎ একটা গোঙানির শব্দ শোনা গেল পাশ থেকে। বোঝা গেল হারানখুড়ো ভয়ে রীতিমতো কাঁপছেন। কি সব আজগুবি গল্প কইছো খুড়ো? চাঁদ যদি তোমার শরীরে ভেঙে পড়ে তাহলে তুমি বেঁচে থাকলে কি করে, আর আমাদের গল্পই বা শোনাতে এলে কি করে? বেঁচে ফিরেছি সে কথা তোরে কে বললো নিধু? কে বললো আমি বেঁচে ফিরে তোদের গল্প শোনাতে এসেছি? শৈলখুড় এই কথা শেষ হওয়া মাত্র দালানে রাখা প্রদীপখানা হঠাৎই দপ করে নিভে গেল। সকলে চমকে উঠে দেখল শৈলখুড়ো কোথাও নেই। এবার দালানের পাশে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো সকলে। না, সেই খড়ম জোড়াও নেই, সেই লাঠিখানাও নেই কোথাও। অনেক খুঁজেও সেগুলো পাওয়া গেল না। শৈলখুড়োকেও আর দেখতে পাওয়া গেল না। পরদিন খোঁজ নিয়ে জানা গেল খুড়োকে নাকি শেষবারের মতো দেখা গিয়েছিল দিন কয়েক আগে। সকালে ব্যাগপত্র নিয়ে ছেলে বউয়ের সঙ্গে স্টেশনের দিকে যাচ্ছিলেন শৈলখুড়ো। এরপর তাদের আর কাউকেই গ্রামে ফিরে আসতে দেখেনি কেউ, আর ওদের বাড়িখানাও খালি অবস্থায় পড়ে রয়েছে। হাই কোকিয়ান্স, কেমন আছো তোমরা? তোমরা সকলেই জানো গত পর্ব অর্থাৎ মধ্যরাতের আমখেকো থেকে আমরা ভিডিও থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছি। গত পর্বে আমাদের প্রশ্ন ছিল সতীশ চাটুর্যের গিন্নির নাম কি এবং শৈল জেঠু স্কুলের কাজে কার বাড়িতে গিয়েছিলেন। সঠিক উত্তর হল সতীশ চাটুর্যের গিন্নির নাম ধূমাবতী এবং শৈল জেঠু স্কুলের কাজে নরহরি সামন্তর বাড়ি গিয়েছিল। এবার তোমরা যারা সঠিক উত্তর দিয়েছ তারা হলে রিয়া হিয়ার, AR রয় 9, বিকাশ বিশ্বাস, প্রিয়া দাস লাহা, খাদিজা আক্তার, সাবিনা বেগম, দীপিকা রয়, পাপান বিশ্বাস, অর্পণ সাহা, অরিত্রী শেঠ, মালবিকা দাস, বিপত্তারণ লোহার, যোগেশ্বর হালদার, ক্রেজি নীলাশা, ববিতা বসাক, কণিকা সরকার, খোকন পাহাদান, শামিনা জালাল, পবন কুমার, মৌটুসী দাস, আব্দুল কাদের, সোনালী পাল, নার্জিস পারভিন, স্নেহা মণ্ডল, অরূপ প্রামাণিক, আব্দুল কাদের, শুভজিৎ সরকার, কেয়া ভ্লগ এবং খাদিজা খাতুন। ধন্যবাদ তোমাদের সকলকে। সবাই ভালো থেকো, কুহক অ্যানিমেশনের সঙ্গে থেকো। আরেকটা কথা, তোমরা অনেকেই চ্যানেলটাকে ভালোবাসছো, ভিডিও পছন্দ করছো, কমেন্টে মতামত জানাচ্ছ, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, হয়তোবা ভুলে যাচ্ছ। তাই মনে করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে। আর একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য, এবার আমি আনছি সত্য ভয়ের ঘটনা নিয়ে নতুন একটা চ্যানেল। কুহক অ্যানিমেশনের পোস্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে সেই নতুন চ্যানেলের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা ভালো থেকো। লর্ডস অফ লাভ।